স্বপ্ন নয়, কর্ম। রেডিও আবিষ্কার হয়ে গিয়েছিল 1886 সালে। এরপর অডিওর পাশাপাশি ভিডিওর সিগন্যালও রিসিভ করা যায় এমন একটি যন্ত্র আবিষ্কার করতে 1900 শতকের শুরু থেকেই চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। সে স্বপ্ন থেকেই 1900 সালে রাশিয়ার বিজ্ঞানী কনস্ট্যান্ট প্যারেস্কাই টেলিভিশন শব্দটি প্রথম ব্যবহার করেন, বাংলা যার অর্থ দূরদর্শন যন্ত্র। দীর্ঘদিনের চেষ্টা সফল করে 1926 সালের 26 জানুয়ারি ব্রিটিশ বিজ্ঞানী জন এলবার্ট প্রথম টেলিভিশনের আবিষ্কারক হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। যদিও কয়েক বছরের মধ্যেই আরও উন্নত প্রযুক্তির টেলিভিশনও আবিষ্কার করেন কয়েকজন বিজ্ঞানী। 1936 সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি, রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজান শারেনবাগের হাত ধরে। টেলিভিশনকে তখন বলা হতো জাদুর বাক্স। মাত্র 12 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হতো তখন। এরপর সময়ের সাথে সাথে টেলিভিশন ডিসপ্লের পরিবর্তন আসে বিভিন্ন বিজ্ঞানী ও প্রতিষ্ঠানের হাত ধরে। 1940 সালে বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় টেলিভিশন। এর 5 বছর পর 1945 সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই টেলিভিশনের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। তখন থেকেই টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে। শুরু হয় টেলিভিশনের নবজাগরণ। 1950 সালের দিকে টেলিভিশন হয়ে ওঠে গণমাধ্যমের কেন্দ্রবিন্দু। ভারতে সর্বপ্রথম টেলিভিশন ব্রডকাস্ট হয়েছিল 1959 সালের 15 সেপ্টেম্বর, আর বিদেশি এই হাওয়া বাংলাদেশের ভূখণ্ডে আসতে শুরু করে 1964 সালে। তখন এ ভূখণ্ড পাকিস্তানের অধীনে পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। 1964 সালের 25 ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন যাত্রা শুরু করে। 30 লাখ শহীদ আর অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর স্বাধীন বাংলায় 1971 সালের 17 ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। 1971 থেকে 1997 সাল পর্যন্ত বিটিভি ছিল দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল। 1997 সালের 15 জুলাই যাত্রা শুরু হয় বেসরকারি টেলিভিশনের, আর বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা 50-এর ঘর ছুঁই ছুঁই। প্রতি বছরই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা হয় স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পেতে অনেক আবেদন। 1998-এর নীতিমালা অনুযায়ী বেসরকারি খাতে টেলিভিশনের অনুমোদনের আবেদন করতে হয় স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের নামে। এরপর দীর্ঘ যাচাই বাছাই। সে প্রক্রিয়া উতরাতে পারে না বেশিরভাগ প্রতিষ্ঠান। সকল প্রক্রিয়ার ইতিবাচক ফলাফলের পর সৌভাগ্যবান এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় টেলিভিশনের অনুমোদন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জয়েন্ট স্টকে নিবন্ধিত হলে তবেই অফিসিয়ালি কোনো প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। শুধু টেলিভিশন বা মিডিয়ার প্রতিষ্ঠান গড়ে তুলতেই নয়, যে কোনো লিমিটেড কোম্পানি করতে হলেই নিতে হয় এই নিবন্ধন। একথা পরিষ্কার, কোনো কোম্পানির নাম যদি নিবন্ধন নেওয়া হয় আকাশ এয়ারলাইন্স লিমিটেড এই নামে, এর মানে এটি নয় যে এই নিবন্ধন দিয়েই সে উড়োজাহাজের ব্যবসা পরিচালনা করতে পারবে। অথবা যদি নিবন্ধন নেওয়া হয় এটিবি, বিটিবি বা সিটিবি লিমিটেড এই নামে, অর্থাৎ নামের একটা অংশ টিভি যুক্ত আছে মানে এই নয় যে এটি কোনো টেলিভিশনের নাম। টেলিভিশন বা অন্য কোনো ব্যবসা করতে হলে তার জন্য নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা করে অনুমোদন নিতে হয়। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। টেলিভিশনের ক্ষেত্রে অনুমোদন পাওয়া কোম্পানিটির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টেলিভিশনের নাম এক নয়। এটিএন বাংলা অনুমোদন পাওয়া কোম্পানি হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। বাংলাভিশন মূল কোম্পানি হচ্ছে শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড। বৈশাখী টেলিভিশনের মাদার অর্গানাইজেশন বৈশাখী মিডিয়া লিমিটেড। জিটিভির মূল কোম্পানি হচ্ছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড। নাগরিক টিভি অনুমোদন পেয়েছে জাদু মিডিয়া লিমিটেড। এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড, আর আরটিভি ন্যাশনাল টেলিভিশন লিমিটেড।
এবার আপনাদের টেলিভিশনের অনুমোদনের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় তা তুলে ধরছি। মূলত টেলিভিশনের অনুমোদন পাওয়া দেশের সব কোম্পানিকেই এই একই প্রক্রিয়ায় অনুমোদন নিতে হয়। স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পেতে আবেদন করতে হয় কোনো প্রতিষ্ঠানকে। সে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত হতে হয় লিমিটেড কোম্পানি হিসেবে। সেই কোম্পানির অনুকূলে বিভিন্ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সরকার অনুমোদন দেয় টেলিভিশনের। মাইটিভি নামক গণমাধ্যমটিও অনুমোদন দেওয়া হয়েছে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের অনুকূলে। দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও নির্মাতা নাসির উদ্দিন সাথী প্রতিষ্ঠা করেন ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড। আমার জীবনে অনেক কষ্ট করেছি, আমি বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করি। প্রথমে মিডল ইস্টে, সৌদিতে গাড়ির বিজনেস করেছি। আপনারা জেনে থাকবেন যে লিঙ্কন, জিএমসি, ঠিক আছে, এই গাড়িগুলো আমি ইম্পোর্ট করতাম রিয়াদে। আমার স্পন্সর ছিলেন, লন্ডনে ছিলাম, আরও বিভিন্ন দেশে আমি কাজ করেছি। বিভিন্ন রকম বিজনেসের সাথে আমি দেশের বাইরে জড়িত ছিলাম। এই স্যাটেলাইটের উপরে আমার অভিজ্ঞতা হয়েছিল মূলত লন্ডনে বসে। ইউরোপের জন্য একটি বাংলা চ্যানেল, সেখানে কাজ করি। কাজ করে আমি মনে করলাম যে এটার উপরে আমার অভিজ্ঞতা হওয়া দরকার। তখন আমি ওইখানে একটা ডিপ্লোমাও করি। তখন থেকেই আমার চিন্তা ছিল একটা স্যাটেলাইট চ্যানেল করব, এবং সেটা করব আমার দেশে, যেই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এই ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জয়েন্ট স্টক বা যৌথ মূলধন কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়েছে 2006 সালের 6 ডিসেম্বর। তো একটা পর্যায়ে সব কিছু ছেড়ে, বাইরের ব্যবসা বাণিজ্য ছেড়ে আসলাম। আমি বাংলাদেশে এসে প্রথমে সম্ভবত 2001 কিংবা 2, তখন এসে এখানে একটা পোস্ট প্রোডাকশন হাউস করি, যেটার নাম ছিল ভিউ মিডিয়া ইন্টারন্যাশনাল, ভিএম ইন্টারন্যাশনাল। তারপরে আমি চিন্তা করলাম যে এটাকে কোম্পানিতে রূপান্তরিত করতে হবে। জয়েন্ট স্টকে গিয়ে একটা যৌথ কোম্পানি করলাম। আমার মা, আমি এবং আমার ওয়াইফ, এই 3 জনে মিলে একটা যৌথ কোম্পানি করলাম, ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন নিতে প্রক্রিয়ার অংশ হিসেবে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড 2007 সালে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে মাইটিভি নামে ট্রেডমার্ক নিবন্ধন গ্রহণ করে, যা পরবর্তীতে অধিদপ্তরের নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় ট্রেডমার্ক জার্নালেও প্রকাশিত হয়। আমাদের যে বর্তমান যে লোগোটি আছে মাই টিভি, 6 আমি যখন কোম্পানিটা করি তখন সব কিছুই নাম টাম সবই আমরা চিন্তা করেছি। চিন্তা করে এটার একটা প্রসেস আছে, আমরা জমা দিই 2006 সনেই, কিন্তু এইটা কার্যকরী হয় 2007-এ। এখানে বিশেষভাবে উল্লেখ্য, এই ট্রেডমার্কে মাই টিভি থাকলেও তখন পর্যন্ত এটি কোনো টেলিভিশনের নাম নয় এবং এটি কোনো টেলিভিশন চ্যানেলের লাইসেন্সও নয়। এটি কেবল নামের সত্ত্ব। মাই টিভির মালিক ভিএম ইন্টারন্যাশনাল, অর্থাৎ এই নামটি অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। এটি কেবল ভিএম ইন্টারন্যাশনালেরই সম্পদ হয়ে গেল। ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড এটা একটা যৌথ কোম্পানি, আর নামটা হচ্ছে আর একটা বিষয়। মাই টিভি হচ্ছে একটা ট্রেড নেম, আমাদের কোম্পানির নামে একটা ট্রেড নেম। এটা আমরা লোগো হিসেবে ব্যবহার করছি। যেমন অন্য অন্য চ্যানেলের বিভিন্ন নাম আছে, এটিএন বাংলা মাল্টিমিডিয়া লিমিটেডের এটিএন বাংলা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চ্যানেল আই, এরকম কোম্পানির নাম একটা, ট্রেড নেম আর একটা। আরও একটু স্পষ্ট করি, ট্রেড নিবন্ধিত হওয়ার পরে মাই টিভি নামে যদি কোনো পণ্য বাজারে ছাড়া হতো তাহলে মাই টিভি হতো পণ্যের নাম, অথবা যদি টিভি সেট বাজারজাত করা হতো সেক্ষেত্রে টিভি সেটের নাম হতো মাই টিভি। যেমন বাজারে রয়েছে সনি টিভি, র্যাঙ্কস টিভি, সিঙ্গার টিভি, ওয়ালটন টিভি ইত্যাদি। তাদের প্রোডাক্ট টিভি সেট, এগুলো কিন্তু টেলিভিশন নয়।
তবে টেলিভিশনেরও আবেদন করতে হলে যে নামে টেলিভিশন চলবে সেই নামটি অবশ্যই আগেভাগেই এই বিভাগ থেকে নিবন্ধিত হতে হয়। মাই টিভির ক্ষেত্রেও এই প্রক্রিয়াই অনুসরণ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতাম, বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতাম আমি যে একটা নাম দেওয়ার জন্য বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করতাম। আসলে এই নামটি আমার ভিতর থেকে ঠিক এইভাবে আসে নাই। একটা ছোট বাচ্চা কিন্ডারগার্টেনে পরে মাই মাই শব্দটি বলতেছিল, তখন থেকে মাইটা ক্যাচ করেছি। তখন হঠাৎ করে মাথায় আসলো যে মাই নামটি গুড। আমি মনে করছি যে আমার দেশ বাংলাদেশ, তো আমার দেশে আমি একটা নতুন ব্যবসা শুরু করব, রেজিস্ট্রেশন নেব, ট্রেডমার্ক করব, তো এই নামটি এমন একটা নাম হোক, সেবামূলক নাম হোক, আর নামটির নান্দনিকতা থাকুক। এই জন্য মাই দিয়ে মাই টিভি, যেহেতু টেলিভিশন সেহেতু মাই টিভি মানে আমার টিভি বা যে বলবে তার টিভি। আরও অনেকগুলো নাম ছিল, ঠিক আছে। আমার নামও আসলে প্রস্তাবে আসছিল, সাথী টিভি, ঠিক আছে। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে না, কারণ নাম নিয়ে একটা টেলিভিশন হতে পারে না। এবার আবেদনের পালা। গণমাধ্যমের সাথে সম্পর্কিত মন্ত্রণালয় তথ্য। একটি বেসরকারি টেলিভিশনের অনুমোদন পেতে তাই প্রথমেই দ্বারস্থ হতে হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। 1998-এর নীতিমালা মেনে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডও তাদের নিবন্ধিত ট্রেডমার্ক মাই টিভি নামে একটি টেলিভিশন চ্যানেল পেতে আবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অ্যাপ্লিকেশন করা কিন্তু অনেক আগে, 2007-এর দিকে আমাদের অ্যাপ্লিকেশন করা, সমস্ত কাগজপত্র রেডি করে অ্যাপ্লিকেশন করা। এটার যে প্রসেসটা অনেক সময় লাগে, তদন্ত করতে হয়, সরকার তদন্ত করেন, তথ্য মন্ত্রণালয় বিভিন্ন গোয়েন্দাদের দ্বারা তদন্ত করেন, এবং তারা এই কোম্পানি সঠিক কিনা তারা নিজেরাই চিঠি দিয়ে নিয়ে আসেন, প্রত্যেকটা বিভাগ থেকে, শিল্প মন্ত্রণালয় থেকে নিয়ে আসেন, তারপরে জয়েন্ট স্টক থেকে, তাদের মতো করে তারা যাচাই বাছাই করে, এবং গোয়েন্দাদের কাছ থেকে মানে হোমের মাধ্যমে তারা যাচাই বাছাই করে। এটা একটা বড় ধরনের প্রক্রিয়া, তাতে 1-2 বছর লেগে যায়। গণমাধ্যম যেহেতু রাষ্ট্রীয় অত্যাধিক স্পর্শকাতর প্রতিষ্ঠান, তাই অর্থবিত্ত কিংবা ক্ষমতা থাকলেই অথবা চাইলেই কেউ টেলিভিশনের অনুমোদন পায় না, অথবা তাকে দেয়া হয় না। 98-এর যেই নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী অ্যাপ্লিকেশনটা করতে হয়েছে আমাদেরকে। সেই নীতিমালায় এই জয়েন্ট স্টক থেকে শুরু করে টেন সার্টিফিকেট, ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, সমস্ত কাগজপত্র, তারপর আমি কোথায় টাকা পেলাম, মানে টাকার উৎস কোথায়, যেহেতু আমি বিদেশে ছিলাম সেই টাকাগুলো দেখাইতে হয়েছে আমাকে, রাষ্ট্রের নাগরিক হিসেবে কেমন, অনুমতির পরে চালাইতে পারবো কিনা, এগুলো সব কিছু যাচাই বাছাই করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে সঠিকভাবে কাগজপত্র জমা দেওয়া এবং টেকনিক্যালি তারা পারবেন কিনা, এগুলো যাচাই বাছাই করার পরে এরপরে সরকার একটা লাইসেন্স দেন। এজন্য পুঙ্খানু যাচাই করতে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা বিভাগকে দিয়ে সব কিছু যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম মিনিস্ট্রিতে চলে যায় আমাকে যাচাই বাছাই করার জন্য, আমি রাষ্ট্রের নাগরিক কিনা, বা আমার নামে রাষ্ট্রবিরোধী কোনো মামলা আছেন কিনা, বা আমি রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন করতে পারি কিনা। এইভাবে টোটালি আসলে মানে প্রত্যেকটা গোয়েন্দারা সব কিছু তদন্ত করেন, তদন্ত করে হোমে পাঠায়। হোম তখন যদি যাচাই বাছাই করে দেখে যে আমাকে অনুমতি দেওয়া যায় কিনা, তখন হোম যখন মনে করে যে না, এই লোককে বা এদেরকে বা এই কোম্পানিকে দেওয়া যেতে পারে, তখন তারা একটা নো অবজেকশন দেয় তথ্য মন্ত্রণালয়। এ ধরনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে অনাপত্তির প্রেক্ষিতে 2009 সালের 11 অক্টোবর মাই টিভি নামের স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন পায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড। কাগজ কলমে অনুমোদন পেলেও প্রক্রিয়ার কিন্তু এখানেই শেষ নয়, রয়ে যায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা প্রত্যেকেই জানেন, অনুমোদিত টেলিভিশন, রেডিও, এমনকি মোবাইল অপারেটরকেও নিতে হয় তরঙ্গ বরাদ্দ, যা নিয়ন্ত্রণ করে স্বতন্ত্র অন্য একটি প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির জন্য নিয়ম অনুযায়ী এই কমিশন থেকেই স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ এবং আর্থ স্টেশন ও ডিএসএনজি ব্যবহারের নিতে হয়েছে অনুমোদন বা লাইসেন্স। এরাও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে বসেন, কোনো জায়গায় কোনো তারতম্য আছে কিনা, এগুলো দেখার পরে
বিটিআরসি থেকে বললো যে আপনারা টেস্ট ট্রান্সমিশন চালান, আমরা দেখব, ফাইনালি দেখব। তখন আমরা প্রায় 3 মাসের মানে বেশি টেস্ট ট্রান্সমিশনে ছিলাম। তো এই 3 মাস পর্যন্ত তরঙ্গ বরাদ্দ তখনও আমাদেরকে দেয়নি, টেস্ট ট্রান্সমিশন পর্যন্ত আমাদেরকে তরঙ্গ বরাদ্দ দেয়নি। তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, কী হলো, আমাদের কোনো কাগজপত্র কোনো সমস্যা আছে কিনা। তখন দেখলাম যে না, তাদের নীতিমালা অনুযায়ী যে টেস্ট ট্রান্সমিশন যেতে হবে। তো টেস্ট ট্রান্সমিশনে যখন দেখলো যে না আমরা টেকনিক্যালি ঠিক আছি, তখন আমাদেরকে তরঙ্গ বরাদ্দ দেয়। তথ্য মন্ত্রণালয়ের কাগজপত্র এবং হোমস ক্লিয়ারেন্স সহ সমস্ত কাগজপত্র নিয়ে তারপর তারা আমাদেরকে পারমিশন দেয়। ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ট্রেড নেম মাইটিভিকে তারা পারমিশন দেয়। মাইটিভি তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিটিআরসির অফিসিয়াল অনুমোদন পেয়েছিল 2010 সালের 7 ফেব্রুয়ারি। টেলিভিশন সম্প্রচারের সেটআপ করতে বিদেশ থেকে যেহেতু এই প্রযুক্তি সরঞ্জাম সংগ্রহ করতে হয়, তাই এ সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্টেরও আলাদা লাইসেন্স বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিতে হয়। ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডেরও রয়েছে সেই লাইসেন্স, আর সেই লাইসেন্স দিয়েই অল্প সময়ের মধ্যেই সংগ্রহ করা হয় যাবতীয় সরঞ্জাম। একসময় বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হলেও 2018 সালের 10 মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে দেশের সব টেলিভিশন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে আসতে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইটিভির মূল প্রতিষ্ঠান ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড অগ্রগামী কাতারে। এখন কেবলই স্বপ্নযাত্রা এগিয়ে চলা। স্বপ্ন নয়, কর্ম। আমি স্বপ্ন দেখি না, আমি কর্মে বিশ্বাসী, আমি পরিকল্পনা করি। সৃষ্টিতে বিস্ময় স্লোগান নিয়ে 2010 সালের 15 এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি। মা মাটি আর মানুষের কথা বলার অঙ্গীকারবদ্ধ মাইটিভির শুভযাত্রায় অভিনন্দন জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান। 2010 সালের 15 এপ্রিল ওই দিন আমাদের আসলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় ভিএম ইন্টারন্যাশনালের মাইটিভি। রাষ্ট্রপ্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান আমাদেরকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন যে একটা বড় ধরনের দায়িত্ব ছিল, সেটা প্রত্যেকটি মুহূর্ত আমরা ধারণ করি, লালন করি। সেই থেকেই বছরের পাতা উল্টালি দর্শকের ভালোবাসার সাথে সাথে অভিনন্দন আসে সব শ্রেণী ও পেশার মানুষের। ভালোবাসা অর্জন করে নিতে হয় কর্মের মাধ্যমে। যে ভালোবাসা একটি অনুভূতি, সেই অনুভূতি নিয়ে আমাদের কর্মটি করতে হবে, তাহলেই ভালোবাসা পাওয়া যায়। আমি মনে করি যে আমার এই শ্রম এবং আমার এই কর্ম একদিন আপনাদের কাছে, আপনাদের হৃদয়ে নিয়ে যাবে। মাইটিভি এখন গণমানুষের আস্থার নাম। মাইটিভি শ্রমিকের, মাইটিভি কৃষকের। মাইটিভির সবাইকে আমি আপনার অন্তঃস্থল থেকে আমি সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিনোদন খবর যা আছে সবই খুব সুন্দর এবং ভালোই লাগে। মাইটিভি যে একটা অনুষ্ঠান গেলে এগুলো আমাদের ভালো লাগে এবং আমার সমাজের লেগে অনেক উপকার। Our TV is not only a TV channel, it's a helping